সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৩১তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। চন্দ্রপুরের পীর সাহেবকে তার খাদেম এবং ভক্তরা ডাকে সুরমা বাবা। তিনি চোখে সুরমা ছাড়া সারা গায়ে কোনো কাপড় পরেন না বলেই এই নাম। তিনি দিনরাত অন্ধকার একটা ঘরে থাকেন। ঘরের একটা মাত্র দরজা, সেই দরজা চটের ভারী পর্দায় ঢাকা থাকে। সেই ঘরে খাদেম ছাড়া অন্য কারও প্রবেশ নিষেধ। ভক্তরা বিশেষ চাপাচাপি করলে দর্শন দেন। ভক্তদের তখন ঘরে ঢোকার অনুমতি দেয়া হয়। সুরমা বাবার সঙ্গে দেখা করার আগে ভক্তদেরও চোখে সুরমা দিতে হয়। সুরমাদানি নিয়ে খাদেম দরজার পাশে বসে থাকেন। হাদিয়ার বিনিময়ে খাদেম চোখে সুরমা দিয়ে দেন। আজ চন্দ্রপুরের পীর সাহেবের হুজরাখানা জমজমাট। প্রথমত আজ বৃহস্পতিবার, সারা রাত জিগির হবে। জিগির শেষ হবে ফজর ওয়াক্তে। তখন সিন্নি দেয়া হবে। সিন্নি হল গরু, খাসি, মুরগি এবং চাল ডালের খিচুড়ি জাতীয় খাদ্য। সুরমা বাবার দোয়ায় এই খাদ্য অতি সুস্বাদু হয়। একবার যে খেয়ে যায় বাকি জীবন তার এই সিন্নির কথা মনে থাকে। জিগির ছাড়াও আজ আরেকটি বড় ঘটনা আছে। পীর সাহেবের দাওয়াতে ধর্মপাশা থেকে মিলিটারির মেজর সাহেব আসছেন। তিনি যেহেতু সন্ধ্যার পর থাকবেন না, কাজেই আজ সিন্নি সকাল সকাল রান্না হচ্ছে। মেজর সাহেবকে ইজ্জত করার জন্যে আজ সিন্নি দেওয়া হবে আসর ওয়াক্তে। সিন্নি দেওয়ার আগে পাকিস্তানের জন্যে দোয়া করা হবে। এই দোয়ায় সামিল হবার জন্যে পীর সাহেব তার ভক্তদের ডেকেছেন। ভক্তদের মধ্যে অনেকেই এসেছে। মেজর সাহেবকে ইজ্জত করার জন্যে সুরমা বাবা আজ ঘিয়া রঙের একটা চাদর লুঙ্গির মতো কোমরে পেঁচিয়ে রেখেছেন। একবার নিজে এসে রান্নার খোঁজও নিয়ে গেলেন। সচরাচর এই কাজ তিনি করেন না। সুরমা বাবার হুজরাখানার সামনে নাইমুল বসে আছে। তার গায়ে চাদর, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। সে সুরমা বাবার সঙ্গে একান্তে দেখা করতে চায়। আজ যে ব্যস্ততা, তাতে দেখা করা অসম্ভব। তবে সুরমা বাবার এক খাদেমের হাতে 2 প্যাকেট ক্যাপস্টন সিগারেট এবং 10টা টাকা দেয়ায় খাদেম আশ্বাস দিয়েছে দেখা করিয়ে দেবে। নাইমুল ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। সে খাদেমকে বলেছে সুরমা বাবার জন্যে সে কিছু নজরানা নিয়ে এসেছে। বাবার সঙ্গে দেখা হবার পর সে খাদেমকেও খুশি করে দেবে। এই গরমেও নাইমুলের গায়ে কালো রঙের প্রায় কম্বল জাতীয় চাদর। তার চোখ লাল। সে মাঝে মাঝে কাশছে। চোখ লালের কারণ তার চোখ উঠেছে। এই চোখ উঠার নাম জয় বাংলা রোগ। সবারই হচ্ছে। এই রোগ 1 সপ্তাহের বেশি থাকে না। নাইমুলের বেলায় রোগ মনে হয় স্থায়ী হয়ে গেছে। আজ নিয়ে 12 দিন হলো, রোগ সারছে না। এমন কোনো কষ্ট নাই, শুধু রোদের দিকে তাকানো যায় না, চোখ কটকট করে। সকাল থেকে নাইমুলের কিছু খাওয়া হয়নি। এখন দুপুর। সিন্নির গন্ধে পেটের ভেতর পাক দিচ্ছে। গন্ধেই বোঝা যাচ্ছে এই সিন্নি আসলেই খেতে ভালো হবে। সুরমা বাবার হুজরাখানায় নাইমুলের ডাক পড়েছে। খাদেম বলল, আপনার সমস্যার কথা বাবাকে অতি অল্প কথায় বলবেন। লম্বা ইতিহাস বলার প্রয়োজন নাই, বাবা সবই বুঝেন। এখন আসেন, চোখে সুরমা দিয়া দেই। সুরমার নজরানা 1 টাকা। নাইমুল বলল, সুরমা না দিলে হয় না, আমার চোখে অসুখ। খাদেম বিরক্ত গলায় বলল, সুরমা চোখে না দিলে বাবার সঙ্গে সাক্ষাৎ হবে না। মেজর সাহেব যে আসতেছেন, উনারও চোখে সুরমা দিতে হবে। টিক্কা খান দেখা করতে আসলেও তার জন্যেও একই ব্যবস্থা। দেন, চোখে সুরমা দেন, ব্যথা দিবেন না। সুরমা বাবা গা থেকে চাদর খুলে ফেলেছেন। ঘরের ভেতরটা গরম। গরমে তিনি ঘামছেন। চাদর দিয়ে বিরক্ত ভঙ্গিতে গায়ের ঘাম মুছছেন। বাবার সামনে জলচৌকি। জলচৌকিতে পিতলের গ্লাসে পানি, একপাশে হাত পাখা। তিনি হাত পাখা দিয়ে অতি দ্রুত নিজেকে কিছুক্ষণ বাতাস করেই 1 চুমুক পানি খান। নাইমুল কাউকে কখনো এত দ্রুত বাতাস করতে দেখেনি। সুরমা বাবা নাইমুলের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, কি চাস? তুই চাস কি?
নাইমুল বিনয়ে নিচু হয়ে বলল, আপনার জন্যে কিছু নাজরানা এনেছি, নিজের হাতে দিতে চাই। জিনিসপত্র না টাকা? টাকা। পরিমাণ কত? পরিমাণ ভালো। সুরমা বাবার মুখের বিরক্তি দূর হল। তিনি প্রায় হাসি মুখে বললেন, আমার কাছে টাকার পরিমাণ কোনো বিষয় না। আমার কাছে 1 টাকার যে মূল্য, 1000 টাকারও একই মূল্য। সব টাকা পয়সা গরিব দুঃখীর কাজে ব্যবহার হয়। এটাও একটা ইবাদত। এই ইবাদতের নাম হাক্কুল ইবাদত। নজরানার টাকা জলচৌকির নিচের দান বাক্সে রাখ। যা বলার বলে তাড়াতাড়ি চলে যা, মেজর সাহেব আসতেছেন। হুজুর কি মেজর সাহেবকে দাওয়াত দিয়েছেন? অবশ্যই দাওয়াত দিয়েছি। দাওয়াত ছাড়া তারা আসবেন? হুজুর যদি কিছু মনে না করেন, যদি বেয়াদবি না নেন, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? শুনেছি মিলিটারিরা অনেক মানুষ মেরেছে, মেয়েদের ধরে ক্যাম্পে নিয়ে গেছে। তাদেরই দাওয়াত করেছেন, ব্যাপারটা কেমন না? সুরমা বাবা তীক্ষ্ণ গলায় বললেন, কেমন মানে? বিধর্মীর সাথে যুদ্ধের নিয়ম তুমি জানো? বিধর্মীর মাল হলো গনিমতের মাল। সেই মাল নেওয়ার হুকুম আছে। বিধর্মীদের মেয়ে ছেলেও মালের মধ্যে পড়ে। যুদ্ধ তো বিধর্মীদের সঙ্গে হচ্ছে না, এই দেশের মানুষের সঙ্গে হচ্ছে। তুমি চাওটা কি পরিষ্কার করে বলো তো? তুমি কে? আমার আসল নাম নাইমুল। আসল নামে আপনি আমাকে চিনবেন না। যে নামে আপনি আমাকে চিনবেন সেই নাম হলো হাসুইন্না। এখন চিনেছেন? সুরমা বাবার মুখ যে ফ্যাকাশে হয়ে গেল তা প্রায় এই অন্ধকার ঘরেও বোঝা গেল। নাইমুল গায়ের কালো চাদর খুলে ফেলল। স্টেন গান এখন পরিষ্কার দেখা যাচ্ছে। নাইমুল বলল, শুনেন সুরমা বাবা, চিৎকার চেঁচামেচি কিছুই করবেন না। যেভাবে বসে আছেন বসে থাকেন। আমি এসেছি মেজরটাকে মারার জন্যে। আমার সঙ্গে আরও 4 জন আছে, এরা বাইরে আছে। আপনি হাসুইন্না গ্রুপের নাম শুনেছেন? জি বাবা, শুনেছি। আমার দলটার নাম হাসুইন্নার দল। ইয়া গাফুরুর রহিম, এইটা কি বলেন? ভয় লাগে? জি লাগে। ন্যাংটা হয়ে বসে থাকবেন না, গায়ে কাপড় দেন। সুরমা বাবা অতি দ্রুত চাদর গায়ে পেঁচালেন। নাইমুলও চাদর গায়ে দিল। ভয় যতটুকু দেখানোর দেখানো হয়েছে। সুরমা বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, বাবাজি, আমাকে কিছু করবেন না তো? আপনি যদি মেজরটাকে মারার জন্য আমাকে সাহায্য করেন তাহলে আপনাকে কিছু করব না, আর যদি সাহায্য না করেন আপনাকে মেরে ফেলব। আমি আপনার সঙ্গেই থাকব। মেজর আপনার সঙ্গে কথা বলতে যখন আসবে তখন গুলি করব। বাবাজি, এসব কি বলেন? ভয় পাচ্ছেন কেন? আপনি এত বড় পীর, মারা যাবার সঙ্গে সঙ্গে বেহেশতে চলে যাবেন। 70টা হুর আপনার গা টিপাটিপি করবে। বাবাজি, ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে ক্ষমা দেন। হাসুইন্না গ্রুপের কাজ কারবার তো জানেন। ক্ষমা এক বস্তু এদের মধ্যে নেই। বিদায় নিয়েছে। দেশ যেদিন স্বাধীন হবে সেদিন হয়তো ফিরে আসবে। চটের পর্দা ফাঁক করে একজন খাদেম উঁকি দিল। নাইমুলের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এই তুমি আসো, বাবার সামনে বেশিক্ষণ থাকার নিয়ম নাই। নাইমুল বলল, আর একটু দেরি হবে, বাবার সঙ্গে আসল কথাই এখনো বলা হয় নাই। সুরমা বাবা, আপনি আপনার খাদেমকে বলেন আমার দেরি হবে। সুরমা বাবা যন্ত্রের মতো বললেন, ওনার দেরি হবে, তুমি এখন যাও। খাদেম পর্দা নামিয়ে চলে গেল। ঘর আবারও অন্ধকার হয়ে গেল।
নাইমুল বলল, সুরমা বাবা, মেয়ে ভক্তরা আপনার কাছে আসে না? আসে। তাদের সামনেও ন্যাংটা হয়ে বসে থাকেন? বাবাজি, আমার শরীরে গরম বেশি, এই জন্যে গায়ে কাপড় রাখতে পারি না। বাবাজি গো, এইবার আমারে মাফ দেন। মাফ দিলে আমি জয় বাংলার লোক হব। নাইমুল সিগারেট ধরালো। সুরমা বাবার দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নিন, সিগারেট খান। সুরমা বাবা সিগারেট নিলেন। দিয়াশলাই দিয়ে সিগারেট ধরাতে ধরাতে তার অনেক সময় লাগলো। তার হাত কাঁপছে। লোকে বলে আপনার জিন সাধনা আছে, সত্যি নাকি? জি বাবা, সত্যি। কয়েকটা পোষা জিনও নাকি আছে? কয়টা আছে? 3 জন আছে। 4 জন ছিল, একজনের মৃত্যু হয়েছে, এখন আছে 3 জন। তাদের ডাকেন, তারা আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক। যার কন্ট্রোলে 3টা জিন আছে, সে যদি এত ভয় পায় তাহলে কিভাবে হবে? আপনি কি পেশাব করে দিয়েছেন? জি না, পেশাব করি নাই। তবে বাবাজি, আমারে টাট্টি ঘরে যেতে হবে, পিসাব চেপেছে। পিসাব এখানেই করেন, আপনাকে টাট্টি ঘরে যেতে দেব না। ছড়ছড় শব্দ হচ্ছে। সুরমা বাবা সত্যি সত্যি পিসাব করছেন। আসরের সময় খবর পাওয়া গেল মেজর সাহেব আসবেন না, তবাররুক পাঠিয়ে দিতে বলেছেন। তাবাররুক নেওয়ার জন্যে ধর্মপাশার থানার একজন সেপাই নৌকা নিয়ে এসেছে। নাইমুল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কাজ তো হলো না, এখন তাহলে উঠি। সুরমা বাবা অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, জি আচ্ছা বাবাজি, জি আচ্ছা। নাইমুল সহজ গলায় বলল, আপনি কাপড় খুলে আবার ন্যাংটা হয়ে যান। আপনি ন্যাংটা বাবা, আপনাকে ন্যাংটা অবস্থাতেই মারি। সুরমা বাবা এমনভাবে তাকাচ্ছেন যেন তিনি নাইমুল কি বলছে বুঝতে পারছেন না। নাইমুল বলল, দেরি করছেন কেন, কাপড় খুলেন। খুব কাছ থেকে নাইমুল স্টেন গান দিয়ে গুলি করল। সে সামান্যতম বিকারও বোধ করল না। তার একটাই সমস্যা হলো, খিদে নষ্ট হয়ে গেল। ধর্মপাশা থানা থেকে হাসুইন্না গ্রুপের নাইমুলকে জীবিত বা মৃত ধরিয়ে দেবার জন্যে 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো। পুরস্কার ঘোষণা করলেন শান্তি কমিটির প্রেসিডেন্ট। তিনি রাতে থাকেন থানায়, বাড়িতে থাকা নিরাপদ বোধ করেন না। পুরস্কার ঘোষণার 2 দিনের মাথায় শান্তি কমিটির প্রেসিডেন্ট দুপুরে বাজারে চায়ের দোকানের সামনে মারা গেলেন। নাইমুলের হাতেই মারা গেলেন। গুলি করার আগে নাইমুল জিজ্ঞেস করল, প্রেসিডেন্ট সাহেব ভালো আছেন? আমাকে চিনেছেন তো? আমি হাসুইন্না। প্রেসিডেন্ট সাহেব জর্দা দিয়ে পান খাচ্ছিলেন। তার মুখ থেকে জর্দার রস গড়িয়ে পড়ল। নাইমুল বলল, থানায় কতগুলি মেয়েকে আটকে রাখা হয়েছে জানেন? প্রেসিডেন্ট সাহেব বিড়বিড় করে বললেন, থানায় কোনো মেয়ে আটক নাই। সত্যি কথা বলেন, আমি কিন্তু চাদরের নিচে স্টেন গান তাক করে আছি। প্রেসিডেন্ট সাহেব বললেন, কয়টা মেয়ে আছে আমি সঠিক জানি না। আপনার নিজের মেয়ে তো নাই, নাকি আছে? আপনি কি বলতেছেন বুঝতে পারতেছি না। গুলি খাওয়ার পরে বুঝবেন। এটা খুবই আশ্চর্যের বিষয়। বুলেট শরীরে ঢোকা মাত্র মাথা পরিষ্কার হয়ে যায়। বুলেট হলো মাথা পরিষ্কারের ট্যাবলেট। প্রেসিডেন্ট সাহেব কথাবার্তার এই পর্যায়ে দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন। তাকে সেই অবস্থাতেই গুলি করা হলো। একটা সময় পর্যন্ত দেশের মানুষ কলমিলতার মতো নিজের দেশেই পালিয়েছে। যারা ঢাকার মানুষ তারা ঢাকা ছেড়ে গেছে গ্রামে। গ্রামের মানুষেরা নিজ গ্রাম ছেড়ে অন্য গ্রামে। যারা রাজশাহীর মানুষ
তাদের কাছে মনে হয়েছে রাজশাহী ছাড়া অন্য যে কোনো জায়গা বোধ হয় নিরাপদ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, নিরাপদ আশ্রয়ের অনুসন্ধান। জুন মাসের মাঝামাঝি যখন রাজাকার বাহিনী ভালো মতোই তৈরি হয়ে গেছে, তখন শুরু হলো এক্সোডাস, দেশ ছেড়ে ভিন্ন দেশে যাত্রা। শত শত মানুষ বর্ডার পাড়ি দেয়া শুরু করল। তাদের কাছে মনে হলো কোনো রকমে নিজ দেশের সীমানার বাইরে যেতে পারলেই প্রাণে বেঁচে যাওয়া যাবে। আহারে, কি কষ্টের সেই যাত্রা! ফয়জুর রহমান সাহেবের অসহায় পরিবারও সেই যাত্রার জন্যে প্রস্তুত হল। তারাও বর্ডার পার হয়ে কলকাতার দিকে যাবে। যাবার ব্যবস্থা একটাই, নদীপথে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া। অনেকেই যাবে। অনেকের যাত্রা আবার মাঝখানেই শেষ হয়ে যাচ্ছে। তারা ধরা পড়ছে সুন্দরবনের জলদস্যুদের হাতে। পাকিস্তান মিলিটারিও এই যাত্রাপথের খবর পেয়ে গেছে। তাদের গানবোট নিয়মিত নদীপথ টহল দিচ্ছে। নৌকা ভর্তি মানুষ দেখা মাত্রই গানবোট থেকে কামান ডাকছে। আয়শা বেগম এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে সুন্দরবন পাড়ি দিতে রাজি হলেন না। তার প্রধান চিন্তা তার 2 ছেলেকে নিয়ে। অবস্থা যা দাঁড়িয়েছে, যে কোনো দিন রাজাকার দল নিয়ে মিলিটারি বাড়ি ঘেরাও করে ছেলে দুটিকে তুলে নিয়ে যেতে পারে। তিনি যে বাড়িতে আশ্রয় নিয়েছেন, সেই বাড়ির প্রধান ব্যক্তিটির সঙ্গে পরামর্শ করে ছেলে দুজনকে নিরাপদ আশ্রয়ে পাঠাবার ব্যবস্থা করলেন। এই গল্পটি বরং আমরা আয়শা বেগমের বড় ছেলের জবানিতেই শুনি। পিরোজপুর শহর থেকে 15-16 মাইল দূরের অজপাড়াগা, নদীর পাশে ছোট্ট গ্রাম। নদীর নাম মনে নেই, বলেশ্বর বা রূপসা হতে পারে। নদী যেমন সুন্দর, গ্রামটা তার চেয়েও সুন্দর। নারিকেল আর সুপারি গাছ দিয়ে অতি যত্নে কেউ যেন এই গ্রাম সাজিয়ে দিয়েছে। ভরা বর্ষা, থই থই করছে নদী। জ্যোৎস্না রাতে আলুর ফুল ঝরে ঝরে পড়ে, কিছু ফুল আটকে যায় গাছের পাতায়। সব মিলিয়ে পুরো ব্যাপারটা স্বপ্নদৃশ্যের মতো। এই স্বপ্নদৃশ্যে আমি আমার মা এবং ভাই বোনদের নিয়ে বাস করছি। আমাদের মধ্যে কোনো স্বপ্ন নেই। মা ক্রমাগত কাঁদছেন, কারণ খবর পাওয়া গেছে পাক মিলিটারি আমার বাবাকে হত্যা করেছে। শুধু তাই না, তারা এখন খুঁজে বেড়াচ্ছে আমাকে এবং আমার ছোট ভাই জাফর ইকবালকে। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দুজনেই রাইফেল নিয়ে প্রচুর ছোটাছুটি করেছি। ভেবেছি .22 বোরের রাইফেলে মিলিটারিদের আটকে দেয়া যাবে। বাস্তবে তা হয়নি। পাক আর্মির গানবোট বিনা বাধায় পিরোজপুরের হুলার হাটে ভিড়েছে। তাদের একটি দল মার্চ করে ঢুকেছে পিরোজপুর শহরে। শুরু হয়েছে ধ্বংস এবং হত্যার উৎসব। আমরা তখন পলাতক। প্রথম যেখানে ছিলাম সেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। বিপজ্জনক মানুষ হিসেবে আমাদের কোথাও জায়গা হচ্ছে না। শেষ পর্যন্ত আশ্রয় দিলেন গুয়ারে খাড়ে জনৈক মাওলানা। তিনি শর্ষিনার পীর সাহেবের ভক্ত খাদেম, মনে প্রাণে পাকিস্তানি। পাকিস্তান যাতে টিকে যায় সেই দোয়া তিনি প্রতি নামাজেই করছেন। তারপরেও তিনি আমাদের আশ্রয় দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মাকে বারবার আশ্বাস দিচ্ছেন, জোর গলায় বলছেন, কোনো ভয় নেই, মিলিটারি আপনার ছেলেদের ধরতে পারবে না। উপরে আছেন আল্লাহ পাক, নিচে আমি। আমাকে গুলি না করে তারা আপনার ছেলেদের গুলি করতে পারবে না। মা তার কথায় খুব ভরসা পাচ্ছেন না, কারণ আশেপাশে মিলিটারি অপারেশন শুরু হয়ে গেছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নির্বিচার হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডের খবর আবার মাওলানা সাহেব নিজেই নিয়ে আসছেন এবং আমাদের সবাইকে একত্র করে খুব উৎসাহের সঙ্গে বলছেন, আজ কাউখালীতে 20টা মানুষ লাইন করে দাঁড়া করেছে, ব্রাশ ফায়ার, সব শেষ। আজ 2টা মানুষ রে খেজুর গাছে তুলে বলল, জয় বাংলা বল, তারপরে ঠাস ঠাস গুলি। আজ কুড়াল দিয়ে এক কোপ দিয়ে হিন্দু কম্পাউন্ডারের কল্লা আলাদা করে ফেলেছে। হত্যাকাণ্ডের বর্ণনার সময় মাওলানা সাহেবের মুখে এক ধরনের আনন্দময় আভাও দেখতে পাই। আমি কিছুতেই হিসেব মেলাতে পারি না। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। তিনি শুধু যে আমাদের আশ্রয় দিয়েছেন তাই না, কয়েকজন হিন্দু যুবককেও আশ্রয় দিয়েছেন। হিন্দুদের জন্যে তখন সব পথ বন্ধ। হিন্দু জানলেই দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই, গুলি।
হিন্দু পরিবারগুলি বাড়িঘর ছেড়ে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছে জঙ্গলে। বর্ষাকালে সাপ খোপ ভর্তি জঙ্গল, দিন রাত বৃষ্টি পড়ছে, বর্ণনার অতীত সব দৃশ্য। এরা পালিয়ে সীমান্ত অতিক্রম করতেও পারছে না, যেতে হবে সুন্দরবন দিয়ে। নদীতে ঘুরছে মিলিটারি গানবোট, সাহায্য করবার জন্য মুক্তিবাহিনী তখনও শক্তি সঞ্চয় করে উঠতে পারেনি। আমরা আমার নিজের দেশের অপূর্ব সুন্দর একটি গ্রামে আটকা পড়ে আছি, পালিয়ে যেতে চাচ্ছি অন্য একটি দেশে। চারপাশে মৃত্যু ঘোরাফেরা করছে, তীব্র আতঙ্কে কাটছে আমাদের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। এরকম সময়ে গুয়ারেখার মাওলানা সাহেব চিন্তিত মুখে মাকে বললেন, আপনার ছেলে দুটাকে সরিয়ে দেয়া দরকার, আর দেরি করা যায় না। মা চমকে উঠে বললেন, কেন? অবস্থা ভালো দেখতেছি না। ভালো দেখতেছেন না কেন? জোয়ান ছেলেপুলে সব ধরে ধরে নিয়ে মেরে ফেলতেছে। ওদের কোথায় সরিয়ে দিতে চান? এমন জায়গায় সরাবো যে মিলিটারি কোনো সন্ধান পাবে না। এমন জায়গা কি আছে? অবশ্যই আছে। ওদের রেখে আসবো শর্ষিনা পীর সাহেবের মাদ্রাসায়, ওরা মাদ্রাসার হস্টেলে থাকবে। দরকার হলে ওদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব, জামাতে সম ক্লাসে। মা বললেন, আপনার হাতে আমি ছেলে দুটাকে তুলে দিলাম, আপনি যা ভালো মনে করেন। আমরা দু ভাই লুঙ্গি পাঞ্জাবি পরলাম, মাথায় দিলাম গোল বেতের টুপি। রওনা হলাম শর্ষিনা, যেতে হবে নৌকায়। পথ মোটেই নিরাপদ না, মিলিটারির গানবোট চলাচল করছে। আতঙ্কে অস্থির হয়ে যাত্রা। এই নৌকা ভ্রমণ মনে হচ্ছে কোনো দিন শেষ হবে না। ইঞ্জিনের বিজবিজ শব্দ হতেই অতি দ্রুত নৌকা কোনো খাড়িতে ঢুকিয়ে অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে মাওলানা সাহেব বলেন, বাবারা ডাইনে তাকাবা না। আমরা ডাইনে তাকাই না, কারণ তখন ডানে গলিত মৃতদেহ ভেসে যাচ্ছে। শর্ষিনার পীর সাহেবের আস্তানা চমৎকার। জায়গাটা নদীর তীরে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, মাদ্রাসার ছাত্রদের থাকার জন্যে বিশাল হস্টেল। পাড়া গা মতো জায়গায় বিরাট কর্মযজ্ঞ। আর হবে নাই বা কেন, পাকিস্তানের সব রাষ্ট্রপ্রধানই এখানে এসেছেন, কিছু সময় কাটিয়েছেন। আমরা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে শর্ষিনা পৌঁছলাম বিকেলে। মাদ্রাসার ছাত্ররা দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খেতে দিল, গপাগপ করে খেলাম। তাদের যে মিলিটারিরা কিছুই বলছে না, এজন্যে তাদের মধ্যে আনন্দ ও উল্লাসের সীমা নেই। তাদের কাছেই জানলাম পিরোজপুরের সঙ্গে শর্ষিনার পীর সাহেবের সরাসরি টেলিফোন যোগাযোগের ব্যবস্থা আছে। ক্যাপ্টেন সাহেব দিনের মধ্যে ৩-৪ বার টেলিফোন করেন। অপারেশনে যাবার আগে পীর সাহেবের দোয়া নিয়ে যান। আমরা দুই ভাই মাদ্রাসায় ভর্তি হতে এসেছি শুনে তারা যথেষ্ট আনন্দ প্রকাশ করল। আমরা আমাদের পরিচয় প্রকাশ করলাম না। সঙ্গের মাওলানা সাহেব সন্ধ্যার আগে আগে আমাদের দুজনকে পীর সাহেবের কাছেই উপস্থিত করলেন। পীর সাহেব চারদিকে কিছু লোকজন নিয়ে গল্প করছেন। কাছে যাওয়ার সাহস হল না। শুনলাম মৌলানা পীর সাহেবকে নিচু গলায় কিছু বলছেন এবং পীর সাহেব রেগে যাচ্ছেন। সব কথা বুঝতে পারছি না। পীর সাহেব বেশিরভাগ কথার জবাবই দিচ্ছেন উর্দুতে। আমার বাবার প্রসঙ্গে কি যেন কথা বলা হলো। পীর সাহেব বললেন, আমি এ লোকের কথা জানি, বিরাট দেশদ্রোহী। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, যাও যাও, তুমি চলে যাও। মৌলানা সাহেব আরও নিচু গলায় সম্ভবত আমাদের দু ভাই সম্পর্কে কিছু বললেন। পীর সাহেব ভয়ঙ্কর রেগে বললেন, না না, এদের কেন এখানে এনেছ? মৌলানা সাহেব আমাদের নিয়ে ফিরে চললেন। কি কথাবার্তা তার হয়েছে তিনি কিছুই ভেঙে বললেন না। নৌকায় করে ফিরছি এবং প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন চারদিক অন্ধকার হয়ে যায়। অন্ধকারে মিলিটারিরা গানবোট নিয়ে বের হয় না। খোলা নৌকার পাটাতনে বসে আছি। ভরা জোয়ার, আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টি পড়ছে। হঠাৎ মাঝি বলল, দেখেন দেখেন। তাকালাম। দুটি মৃতদেহ
ভাসতে ভাসতে যাচ্ছে। এমন কোনো দৃশ্য নয় যে অবাক বিস্ময়ে দেখতে হবে, খুবই সাধারণ দৃশ্য। রোজ এই অসংখ্য দেহ নদীতে ভাসতে ভাসতে যায়। শকুনের পাল দেহগুলির উপর বসে বসে ঝিমোয়। নরমাংসে তাদের এখন আর রুচি নেই। কিন্তু আজকের মৃতদেহ দুটির উপর শকুন বসে নেই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি, চোখ ফেরাতে পারছি না। সবুজ শার্ট গায়ে দেয়া ৩০-৩৫ বছরের একজন যুবকের মৃতদেহ। তার গলা জড়িয়ে ধরে আছে ৭-৮ বছরের একটি বালিকা। বালিকার হাত ভর্তি লাল কাচের চুড়ি। মৃত্যুর আগ মুহূর্তে হয়তো পরম নির্ভরতায় এই বালিকা তার বাবার গলা জড়িয়ে ধরে রেখেছিল। এখন আমরা বাস করছি স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশ। এই দেশে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড় পদকটির নাম স্বাধীনতা পদক। বঙ্গবীর আতাউল গনি ওসমানী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মুনির চৌধুরী, রণদা প্রসাদ সাহা, শিল্পাচার্য জয়নুল আবেদিন এই পদক পেয়েছেন। ১৯৮০ সনে মুক্তিযুদ্ধের ৯ বছর পর মহান বিজয় দিবসে রেডিও ও টেলিভিশনের খবরে শুনলাম স্বাধীনতা পদক দেয়া হয়েছে শর্ষিনার পীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহকে। হায়, এই দুঃখ আমি কোথায় রাখি।